আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে আসছি কৃষি শিক্ষা নিয়ে। দশম শ্রেণীর কৃষি শিক্ষা অধ্যায় প্রথম, পরিচ্ছেদ তৃতীয়। একটু পিকচারটি লক্ষ্য করো সবাই, কি দেখতে পাচ্ছ? একটি গাছ দেখা যাচ্ছে, পাশে একটি ছোট গাছ, পাশে নদী। আর কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ যে বন্যা হয়ে গেছে। তো আজকের পাঠ হচ্ছে ভূমিক্ষয় ও ভূমিরোধ। ভূমি হচ্ছে মাটি, মাটি কিভাবে ক্ষয় হয় এবং এই মাটি ক্ষয় রোধ করার উপায়। শিখনফল ভূমিক্ষয় কি বলতে পারবে, ভূমিক্ষয়ের প্রকারভেদ উল্লেখ করতে পারবে, ভূমিক্ষয়ের কারণ ব্যাখ্যা করতে পারবে। এবারে তোমাদের সামনে দুইটা চিত্র দেখা যাচ্ছে। একটি হচ্ছে কি দেখতে পাচ্ছ? পাহাড়ি অঞ্চল। আবার গাছের ফাঁকে ফাঁকে একটু লক্ষ্য করো, মাটি ক্ষয়ে গেছে। পাশের ছবি বন্যা দুর্গত এলাকায়, যে পাশ দিয়ে বন্যার পানি নেমে গেছে, পাহাড় ধসে গেছে। এটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা ভূমিক্ষয়। তাহলে চিত্র দুটো আমরা দেখলাম ভূমিক্ষয়। তো একটু একক কাজ, যদি বা তোমরা আমার সামনে নাই, বাসায় আছো। প্রথম প্রশ্ন হচ্ছে ভূমিক্ষয় কি? তো ভূমিক্ষয়টা কি বলতে পারবে? এর সমাধানটা একটু দেখি। সেটা হচ্ছে যে মাটির উপরিভাগ হতে মাটির কণা চলে যাওয়াকে ভূমিক্ষয় বলে। তো মাটির উপরিভাগ বলতে আমরা বুঝি মাটির উপরই নরম অংশ, যেটা আমরা চলাচল করি, যেখানে উদ্ভিদ গাছপালা জন্মায়, এই অংশটার কথা বলা হচ্ছে। যখন উপরের স্তর কোনো কারণে, সেটা কি কারণে? বৃষ্টির কারণে হতে পারে, কোনো ঝড়ের কারণে হতে পারে, বায়ুর কারণে হতে পারে, কিংবা আমরা এক স্থান থেকে তুলে যদি অন্য কোনো স্থানে নিয়ে যাই, সে কারণেও হতে পারে। কোনোভাবেই হোক, যদি মাটির কণা অন্যত্র চলে যায়, সেটাকে ভূমিক্ষয় বলে। এবারে নিচের ছবিগুলো একটু লক্ষ্য করো, কি হচ্ছে? এখানে গাছ দেখতে পাচ্ছি। এই গাছের শিকড়ের দিকে লক্ষ্য করো, শিকড়গুলো বের হয়ে আসছে কেন? এর গাছের গোড়ায় যে মাটিগুলো ছিল, সেগুলো কোনো না কোনোভাবে এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছে। যাওয়ার ফলে শিকড়গুলো বের হয়ে আসছে এবং গাছগুলো পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। এবারে যে চিত্রটি দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে একটি কালভার্ট বা ব্রিজ। এই ব্রিজটার সামনের অংশে কিন্তু পানি, তারপরের অংশ দেখা যাচ্ছে ওই প্রান্তে। তো ব্রিজটা মাঝখানে কি হয়েছে? ধসে গেছে। তো এই ব্রিজটাকে কি আমরা ভাঙা ব্রিজ বলবো? তো এরপরের যে চিত্রটা দেখা যাচ্ছে, এক্সকাভেটর দিয়ে মাটি খনন করে ট্রাকে ভরে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে কি হচ্ছে? পাহাড়ি অঞ্চলে জুম চাষ করা হচ্ছে। তাহলে এইভাবে কি হয়? ভূমি ক্ষয় হয়। প্রাকৃতিকভাবে ভূমি ক্ষয় হচ্ছে, প্রকৃতির নিয়মেই হচ্ছে। আর নিচের অংশে মানুষ দ্বারা ভূমিক্ষয় হচ্ছে। এই যে এক্সকাভেটর দ্বারা ট্রাকে করে আমরা বিভিন্ন, যেমন ঘর করার সময় আমরা বালি মাটি নিয়ে আসি, তার মানে কি আমাদের দ্বারাও ভূমিক্ষয় হয়। আবার যখন চাষাবাদ করি, উপরের অংশটা আলগা হয় মাটির, এই আলগা অংশটা সহজে বৃষ্টির পানিতে ধসে যায়, ধুয়ে যায়, এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। তো জোড়ায় কাজ যদিও বা নাই, তোমরা একটু নিজেই উপলব্ধি করো যে পারবে কি না। তা ভূমিক্ষয় মূলত কয় প্রকার ও কী কী? আমরা একটু আগে দুই ধরনের চিত্র দেখলাম। এক ধরনের চিত্র দেখলাম, গাছ দেখাইছি। পরের চিত্র আমরা দেখছি ব্রিজ ভেঙে গেছে। তাহলে ওটা একটা প্রাকৃতিকভাবে ভূমিক্ষয়।
আর পরের অংশে আমরা দেখছি জুম চাষ করা এবং এক্সকাভেটর দিয়ে ট্রাকে ভরে মাটি নিয়ে আসা বা অন্যত্র নিয়ে যাওয়া। তাহলে কয়ভাবে? দুইভাবে ভূমিক্ষয় হয়, একটা প্রাকৃতিকভাবে আর একটা মনুষ্য দ্বারা বা মানুষ দ্বারা। সমাধানটা একটু দেখো। ভূমিক্ষয় প্রাকৃতিক এবং কৃত্রিম দুইভাবে হয়। এবারের ছবিগুলো একটু লক্ষ্য করো। একটা গাছ কি গাছ কর্তন করা হয়েছে, তারপরে কি এই বন্যার পানি যাওয়ার ফলে অথবা সমুদ্র এলাকায় লোনা পানি ভেসে ওঠার ফলে যে গাছপালা পাশে থাকে সেই গাছপালাগুলো মরে গেছে, ক্ষয়ে গেছে, কিংবা ভেসে বন্যার পানির সাথে ওই জোয়ারের পানির সাথে চলে গেছে। এরপরের অংশ একটি চিত্র দেখতে পাচ্ছি, সেইখানেও কিন্তু ছোট ছোট যে উদ্ভিদগুলো দেখা যাচ্ছে ঘাস, সেগুলো সব মরে গেছে। কীভাবে? হয়তো বৃষ্টির পানি ছিল না, প্রচুর রৌদ্রের কারণে মরে যাচ্ছে। আবার প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, পার্শ্বে দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তাহলে এই যে গাছ নিধন, বন্যা পরবর্তী অংশ, এটা হচ্ছে জমি, মানে ঢালু জমি, যেটা পাহাড়ি অঞ্চলের যেখানে জুম চাষ করা হয়, ঢালু জমি, কিংবা ঢালু জমিতে যদি পানি হয় বা বৃষ্টির পানি হোক আর আমাদের সেচের পানি হোক, সচরাচর দেখা যায় আমরা পানি দিলে ঢালু অংশ, নিচু অংশ, উপরের অংশ থেকে নিচের অংশ বৃষ্টির পানিটা চলে যায়। ফলে ওই পানিটা যখন ঘোলা হয়ে যায় তখন কোনো না কোনোভাবে ঘোলা পানির সাথে মাটিটাও চলে যায়। এরপরে বৃষ্টিপাত, এই প্রচুর বৃষ্টিপাতের ফলেও কিন্তু ভূমি ক্ষয় হয়। এখন একটা কাজ, দলীয় কাজ, যেটা আমাদের দলীয় কাজ এই সময় দেয়া যাবে না, তোমরা অনলাইনে বসে ক্লাস করতেছো, তবু একটু দেখে নাও, ভূমিক্ষয়ের কারণগুলো আলোচনা করো। তাহলে কি কি কারণে ভূমিক্ষয় হয় একটু নিজে নিজেই তোমরা খাতায় কারণগুলো লেখো, ঠিক যতটা পারো, যতটা মনে থাকে লেখো। এর সমাধান দেখো, একটু আমরা লক্ষ্য করি, তোমরা হয়তো চিন্তা ভাবনা করছো এর মধ্যে কতটা আসছে, কতটা বাদ পড়ছে। দেখো এখানে প্রথমে একটা হচ্ছে কারণ হচ্ছে বৃষ্টিপাত। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলেই ভূমিক্ষয় হয়। ভূমি ঢাল, জমিটা যদি ঢালু হয়, কোথাও উঁচু কোথাও নিচু হয়, একটু বন্ধুর প্রকৃতির হয়, তাহলে কিন্তু এই ঢালু জমিতে ভূমিক্ষয়টা বেশি হয়। মাটির প্রকৃতি, আমরা জানি মাটির প্রকৃতিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কোথাও এঁটেল মাটি, কোথাও দোআঁশ মাটি, কোথাও পলি মাটি, কোথাও বালু মাটি। এই মাটি কিন্তু এক এক মাটির পানি ধারণ ক্ষমতা এক এক রকম। সচরাচর এই পলি মাটি অল্প একটু বৃষ্টিতেই কিংবা আমাদের কোনো কর্মকাণ্ডের কারণেই হোক, একটুতেই নরম মাটি হওয়ার কারণে ভূমি ক্ষয় হয়। এরপর শস্যের প্রকৃতি, শস্যের ধরন। আমরা শস্যের প্রকৃতি বলতে বুঝি শস্যের ধরন। শস্যটা কি শস্য? যেমন কিছু শস্য আছে আমরা যদি একবার লাগাই, হয়তো 6 মাসে 1 বছরেও মানে ফসল সংগ্রহ করি বটে, কিন্তু ফসলটা পুরাটাই উপড়ে ফেলতে হয় না, কিংবা বছরকে বছর থাকে। যেমন যদি বাগান করি আর 10-15 বছরে ভূমি চাষ করার প্রয়োজন হয় না, শুধু ফসলটা সংগ্রহ করলেই চলে। তাহলে যে ফসলটা 3 মাস পর পর কর্তন করা হয় এবং বারবার চাষ করা হয়, এর ফলে কিন্তু ভূমিক্ষয় হয়। তাহলে শস্যের ধরনের উপর নির্ভর করবে ভূমি কতটা ক্ষয় হবে। এরপরে চাষ পদ্ধতি, আমরা জানি বিভিন্নভাবে চাষ হয়, জুম চাষ, তারপরে আড়াআড়ি চাষ বলি আমরা, হ্যাঁ, যেটা গ্রাম্য ভাষায় কাটাকাটি চাষ বলা হয়। উপরি চাষ, একটা চাষ করে আবার আড়াআড়ি চাষ করা হয়। এ ধরনের বারবার জমি চাষ করার ফলেও কিন্তু ভূমিক্ষয় হয়। কখনো কখনো কিন্তু একটা জমি যদি পড়ে থাকে, এই পতিত জমিতে ঘাস যাতে জন্মাতে না দেওয়া হয় সেজন্য কিছুদিন পর পর চাষ করে রাখা হয়, মাটিটা ওলট পালট হয়, উর্বর হবে, এই আশায় কিন্তু চাষ করা হয়, কিন্তু ক্ষতিটা হয় হলো ভূমিক্ষয় হয়। এরপরে নিবিড় চাষ, যদি আমরা মাটিটা ঝুরঝুরে করার জন্য বারবার চাষ করি, এ ধরনের চাষের ফলেও কিন্তু ভূমি ক্ষয় হয়। এরপরে বায়ু যদি
প্রবল বেগে বায়ু প্রবাহিত হয়, সেক্ষেত্রে বাতাসের সাথে কিন্তু ধুলে বালু ধূলিকণা এক স্থান থেকে অন্য স্থানে যায়, এভাবেও ভূমিক্ষয় হয়। এরপরে মানুষের কার্যাবলী, আমরা কিন্তু অকারণে কখনো কখনো জমি আলগা করি, মাটি খুঁড়ি, কিংবা প্রয়োজনেও কখনো কখনো খুঁড়তে হয়। যেমন একটা যদি বড় গাছ মানে কাটা হয়, গাছ কাটতে গেলে চতুর্থ সাইডে খুঁড়তে হয়। আবার এক স্থান থেকে প্রয়োজন অন্য স্থানে মাটি পরিবহনের প্রয়োজন হয়। যেমন মাটি বাসায় নিয়ে আসে, কোথাও যদি মানে গর্ত থাকে সেখানে ভরাট করার প্রয়োজনে মাটি নিয়ে আসতে হয়। তাহলে এভাবেও কিন্তু আমাদের দ্বারাও ভূমিক্ষয় হয়। এবারে আমরা আসি একটু মূল্যায়নে। তোমরা নিজেদের মূল্যায়নটা নিজেরাই করবে। সেটা হচ্ছে নদী ভাঙ্গন দেখা যায় কোন এলাকায়? সিলেট, সিরাজগঞ্জ, নেত্রকোনা, নাটোর। তো একটু খেয়াল করো, নদী ভাঙ্গন যে এলাকায় নদী নাই সেখানে নদী ভাঙ্গন ঘটবে কিভাবে? তাহলে তোমরা একটু দেখো, সিলেট, সিরাজগঞ্জ, নেত্রকোনা, নাটোর কোন এলাকায় নদী বেশি সেখানে নদী ভাঙ্গন ঘটে। আচ্ছা, এরপরের প্রশ্নটা একটু দেখো, প্রাথমিক পর্যায়ে মাটিকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে কোন ধরনের ফসল? খেসারি, আখ, মাসকলাই, নিচের কোনটি সঠিক? মানে 1 নম্বর ও 2 নম্বর মানে খেসারি ও আখ, নাকি খ নম্বরে দিয়েছি আমি 2 ও 3 আখ ও মাসকলাই? গ নম্বরটা দেখো 1 ও 3 মানে খেসারি ও মাসকলাই। ঘ নম্বর 1, 2, 3 নাকি তিনোটাই? কোনটি সঠিক? তাহলে একটু চিন্তা করো। দেখো, প্রথম প্রশ্নটার উত্তর আমরা পেয়ে গেছি সিরাজগঞ্জ এলাকা। দ্বিতীয়টির উত্তর হচ্ছে 1 ও 3, তার মানে খেসারি ও মাসকলাই। আমরা জানি ডাল জাতীয় বা কলাই জাতীয় যে ফসল সেগুলো কিন্তু ভূমিক্ষয় থেকে রক্ষা করা সম্ভব। এরপর বাড়ির কাজ, ভূমিক্ষয় রোধে কার্যকরী উপায়সমূহের তালিকা প্রস্তুত করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।